নমস্কার বন্ধুগণ, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ কিউতে। আজ নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর তৃতীয় লেসন, অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। সেই গল্পটির সমস্ত টেক্সট, সম্পূর্ণ টেক্সট, 3টে ইউনিট রয়েছে। 3টে ইউনিটই এখানে এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে, বাংলায় ব্যাখ্যা হবে। তাই পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি। The Passing Away of Bapu, Unit 1. শুরু করছি। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. অর্থাৎ 30শে জানুয়ারি 1948 সালের সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে চা খাচ্ছিলাম, তখন একটা জরুরি ফোনে আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। যখন আমি গাড়িতে উঠছিলাম, শোকের আঘাতে আমি অসাড় বোধ করছিলাম। At Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন, অনুগামীরা তার দেহ ঘিরে রেখেছিল। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন ঘরের মধ্যে নীরবতা নেমে এসেছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির মৃত্যুর খবর বাতাস লাগা আগুনের শিখার মতো সম্পূর্ণ দিল্লিতে ছড়িয়ে পড়ল। Sad groups of men and women had collected around Birla House. বিষণ্ণ নারী পুরুষের দল বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। Out of every window one could see a brown blur of faces. প্রতিটি জানলা দিয়েই বাদামি মুখগুলোর ঝাপসা ছবি, বিবর্ণ মুখ সহজেই ছবি প্রত্যেকটি মানুষের দেখা যাচ্ছিল জানলা দিয়ে। They did not make a sound. তারা কোনো শব্দ করছিল না। There was an unnatural silence. এবং সেখানে ছিল একটা অপ্রাকৃতিক, অস্বাভাবিক নীরবতা। It was as if time stood still for those few minutes. এটা মনে হচ্ছিল যেন ঠিক সেই মুহূর্তে সময় যেন স্থির হয়ে গেছে, সময় আর চলছে না, বাড়ছে না। অর্থাৎ মানুষের মনে যে দুঃখ ছিল, সেই দুঃখতে মানুষের সময়ের যে জ্ঞান, সেই জ্ঞান হারিয়ে গেছে, কারণ তাদের প্রিয় বাপুজি, দেশের নেতাকে হত্যা করা হয়েছে কিছুক্ষণ আগেই। পরে প্যারা, The people were too stunned to speak in the beginning. শুরুতে লোকে এত আঘাত পেয়েছিল যে কোনো কথাই বলতে পারছিল না। Later they clamored wildly, shouting and crying. পরে তারা উন্মত্তের মতো কোলাহল, চিৎকার করতে লাগলো আর কাঁদতে শুরু করলো। They jostled one another in a stampede to break into the house. তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে হুটোপুটি করতে লাগলো, কারণ তারা সবাইকে ঠেলে সবার আগে ঘরে ঢুকে বাপুজিকে দর্শন করতে চায়। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা একটু শান্ত হলেন যখন এটা ঘোষণা করা হলো যে প্রত্যেকজনকেই গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া তার আগে
সবাইকে গান্ধীজিকে দর্শন করার সুযোগ দেওয়া হবে। এই প্যারা এখানে শেষ হলো। নেক্সট ইউনিট 1 এর শেষ প্যারা এটি। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন কেউ কোনো প্রিয়জনের মৃত্যুর আঘাত পায় তখন সে কাতর স্বরে, হুইম্পার্স মানে কাতর স্বরে, কাতরে কাতরে কিছু বলা, কাতর স্বরে বলে কি, ইনভার্টেড কমার মধ্যে কোটেশন করা আছে, What will become of me now that he has left me? সে যে আমায় ছেড়ে চলে গেছে, এখন আমার কি হবে? এটাই স্বাভাবিকভাবে যখন কারো প্রিয়জন, বিশেষ করে বাপুজির মতো একজন যার হাত, আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে থাকে, গার্জেনের মতো, অভিভাবকের মতো সে চলে যায়, তখনই এক ধরনের ফিলিংস তৈরি হয়। This was surely the question uppermost in the mind of the mourning people. এই যে শোকগ্রস্ত জনতা, তাদের মনে নিশ্চিতভাবেই বলেছে লেখিকা যে এই প্রশ্নটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। They looked like lost children. তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন হারিয়ে যাওয়া শিশু দল, তারা হারিয়ে গেছে। It was the question in many of our hearts as we sat. এটা বলছে আমাদের মধ্যে সেদিন যতজন ওইখানে উপস্থিত ছিল প্রত্যেকেরই, বেশিরভাগ লোকেরই মনের কথাই হচ্ছে এটাই, অর্থাৎ তাদের গার্জেন হারিয়ে গেছে। Still shocked and unbelieving. তারা এখনো আঘাতে শোকাগ্রস্ত হয়ে আছে এবং বিশ্বাস করতে পারছে না যে তাদের প্রিয় বাপুজি, গান্ধীজি আর নেই। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. এবং বলছে যে বেতার সম্প্রচারের মাধ্যমে আমরা শুনছিলাম যে ভারতের মানুষকে জানানো হচ্ছিল যে তাদের যে প্রিয় বাপু তিনি আর নেই। এভাবে ইউনিট 1টি শেষ হলো। আর ওয়ার্ড মিনিংগুলো বাংলায় তোমাদের স্ক্রিনে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওয়ার্ড মিনিংগুলো প্রয়োজন হলে নোটেশন করে নিও। এবার আমি সেকেন্ড ইউনিটে চলছি। সেকেন্ড ইউনিট শুরু হচ্ছে। বলছে গান্ধীজি's funeral was to take place the day after his death. অর্থাৎ গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া, ফানেরাল বলেছে তাকে, সেই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছিল কখন? গান্ধীজির মৃত্যুর ঠিক পরের দিন। Hours in advance, people lined the route the funeral procession was to follow. যে রাস্তা দিয়ে গান্ধীজির শেষকৃত্যের সেই মিছিল যাবে, সেখানে কয়েক ঘন্টা আগে থেকে লোকেরা কি করেছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছিল রাস্তার দুপাশে। পদ্মশ্রী কে, তার পরিচয়টি এখানে কমা দেওয়ার পর দেওয়া আছে কি, মিসেস নাইডুস ডটার, অর্থাৎ মিসেস যে নাইডু তার মেয়ে। সে পদ্মশ্রী কি করেছিল বলেছে, স্পোক ফর আস অল when she said simply, আমাদেরই হয়ে সে কথা বলেছিল যখন সে ছোট্ট একটি সাধারণ কথা সরলভাবে বলেছিল কি, কোলন চিহ্ন ঠিক পড়ে আছে, we will walk, অর্থাৎ আমরা হাঁটবো। It is the last time we shall be walking with বাপু, এটাই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারবো। সবার মনের বিদারক, বিরহজনক, বেদনাত্মক কথাটি তুলে ধরেছিলেন আমাদের মিসেস নাইডুর মেয়ে পদ্মশ্রী। তারপর বলেছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, অর্থাৎ এই হাঁটাটা ছিল যন্ত্রণাদায়ক। অ্যাগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজারো হাজারো লোক কি করেছিল, খুব নিস্তব্ধভাবে মিছিলটাকে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু ফুলে ঢাকা একটা খোলা ট্রাকের উপর শুয়েছিলেন। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজারো হাজারো মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ
বাপুস ফিট এবং চেষ্টা করছিল যে বাপুর যে পা, সেই পাটাকে একটু স্পর্শ করা, ছুঁয়ে নেওয়া। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এবং এই ঘন যে ভিড় মানুষের, তার মধ্যে লেখিকা বলেছে এত ভিড় ছিল মানুষের যে সেই ভিড়ে হাঁটাটাও প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। নেক্সট প্যারা, অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, ধীরে ধীরে যখন আমি এগিয়ে যাচ্ছিলাম, I understood I was not merely in the midst of grieving people. তখন আমি বুঝতে পারলাম আমি শুধু শোকাহত, যে শোকে আঘাত পেয়েছে এরকম জনতার মধ্যেই কেবল নেই। This was even more than the funeral procession of India's beloved leader. তিনি তখন বুঝতে পেরেছিলেন যে এই মিছিলটা শুধুমাত্র যে শোকাহত মানুষদেরই মিছিল তা নয়, এই মিছিলটা ভারতের প্রিয় নেতার শেষকৃত্যের মিছিলের থেকেও বড় কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. বলছে আমি এমন ধরনের মানুষদের মধ্যে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করে। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. বলছে আমরা বাপুর সঙ্গে হেঁটেছি, ইতিহাসের যে সময়গুলো পার করেছে সেই সাম্প্রতিক ইতিহাসের কঠিন এবং মসৃণ পর্যায়ে বাপুর সঙ্গে হেঁটেছি। অর্থাৎ ইতিহাসের যে উত্থান পতন, প্রত্যেক সময় এই মানুষগুলোই বাপুর সাথে বিভিন্ন অভিযানে হেঁটেছিল। তো তাই বলেছে, we could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. বলেছে যে আমরা যে মানুষটির সঙ্গে অনেক দুর্গম পথে আমরা হেঁটেছি, আমাদের নেতৃত্ব দিয়েছেন, তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না, এটা আমরা মন থেকে মেনে নিতে পারছিলাম না। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. অর্থাৎ বলেছে যে বাপুর যে ছোটখাটো শরীর, সেই শরীরটা নিয়ে বাপু ভারতের একটি বিরাট অংশ হেঁটে বেরিয়েছিলেন হাতে লাঠি নিয়ে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট লাইন। হাঁটার অর্থটা কি, যেটা গান্ধীজির বিভিন্ন অভিযানই এই হেঁটেই পার করেছিলেন, মানুষগুলো তার সাথে ছিলেন। তো সেই হাঁটার অ্যাকচুয়াল অর্থটা কি ছিল? হাঁটার অর্থটা এই লাইনেই বলেছে যে হাঁটার অর্থ হলো ধীরে ধীরে অগ্রসর বা অগ্রগতির দিকে এগিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি, লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড আস, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। বলেছে হাঁটার অর্থ তো অগ্রসর ধীরে ধীরে হওয়া, এটার আরো মানে হচ্ছে কি স্বচ্ছ চিন্তা করা, আর সব কিছুকে এমনকি ক্ষুদ্র পতঙ্গ থেকে শুরু করে দূরের হরাইজন মানে দিগন্তকে পর্যন্ত দেখতে পাওয়া, তার সব কিছুর দিকে সঠিক নজর রেখে, পরিষ্কার নজর রেখে, পক্ষপাত তুষ্ট দৃষ্টি না রেখে সুন্দরভাবে হাঁটা, এটাই হলো অর্থ প্রোগ্রেসের। অর্থাৎ কারো প্রতি আমি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে সত্যের পথে হাঁটা, এই ছিল বাপুর সঙ্গে হাঁটার অর্থ। Moreover, to walk was often the only way open to the average Indian. আরো বলেছে যে সর্বোপরি প্রায় দেখা যায় যে এভারেজ অর্থাৎ গড়পড়তা যে ভারতীয়রা রয়েছে আমাদের কাছে হাঁটাই একমাত্র পথ। এই হাঁটা ছাড়া আমরা অন্যভাবে প্রোটেস্ট বা প্রতিবাদ করার ভাষা আমাদের কাছে সেভাবে পাই না আমরা খুব সহজে। It required no vehicle except his own body and cost him nothing but his energy. এবার হাঁটার জন্য বলেছে কি, এই প্রতিবাদ করার জন্য কেন এটি সমস্ত ভারতবাসীদের জন্য এই হাঁটাটা একটা খুব সহজ পদ্ধতি ছিল, কারণ এর জন্য তার নিজের শরীর ছাড়া আর কোনো যানবাহনের একটি ভারতীয় প্রয়োজন হয় না, আর এর জন্য নিজের শক্তি এনার্জি ছাড়া আর কোনো রকম কোনো খরচ করারও প্রয়োজন হয় না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই যে আবশ্যিকতাটা এটাকে গ্রহণ করেছিলেন।
as he took much that was commonplace and transformed it into a joyful effort. তিনি কি করেছিলেন? তিনি অনেক অনেক সাধারণ যে ব্যাপারগুলো ছোট ছোট ছিল, যেটা মানুষ গ্রহণ করতে পারবে, এমন বুদ্ধিগুলো নিয়েছিলেন, সেগুলোকে গ্রহণ করে এবং তার দ্বারা কি করেছিলেন, তার মতো আনন্দময় প্রচেষ্টাতে পরিবর্তন করেছিলেন যে প্রতিবাদটা শুধু প্রতিবাদ থাকবে না, মানুষের জন্য কষ্ট না হয় এবং মানুষ যেন এই প্রতিবাদের দ্বারাও আনন্দ পেতে পারে। তো সাফল্যতার আনন্দ বাপু এই প্রধান অস্ত্র হাঁটার মাধ্যম দিয়েই আমাদের এনে দিয়েছিলেন। এইভাবে আমার ইউনিট 2টা শেষ হলো। মানেগুলো তোমরা অবশ্যই ফলো করো, যেগুলো পরপর করে আসছে। লাস্ট ইউনিটে চলে এসেছি, এই চ্যাপ্টারে ইউনিট 3। ইউনিট 3তে কি বলেছে দেখো, সাম ডেজ আফটার দ্য ফানেরাল, অর্থাৎ শেষকৃত্য, অন্ত্যেষ্টিক্রিয়া যে হওয়া, সেই শেষকৃত্যর কয়েকদিন পরে এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's অ্যাসেস টু এলাহাবাদ। একটি বিশেষ ট্রেন গান্ধীজির যে ছাইগুলো রয়েছে শেষে, সেইটাকে নিয়ে, চিতাভস্ম যাকে বলে, সেটা নিয়ে এলাহাবাদে দিকে রওনা হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, অর্থাৎ সেই কামরাটি পুরো ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, যেসব মানুষগুলো ট্রেনে যাত্রা করছিল তারা ভজন করছিল ট্রেনের মধ্যে। পিপল ডিড নট উইপ এনিমোর, ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এবং সেই ট্রেনে যাত্রা করার সময় লোকে আর কান্নাকাটি করছিল না, কারণ তারা তার গান আর ফুলের মধ্যেই গান্ধীজির উপস্থিতিকে অনুভব করতে পারছিল। তারপর বলেছে, at every station sorrowful crowds filled the platform। প্রত্যেকটি স্টেশনেই দেখা যাচ্ছিল, যতগুলি স্টেশন দিয়ে ট্রেনটি যাচ্ছিল প্রত্যেকটি স্টেশনেই দুঃখিত জনতার ভিড়ে প্ল্যাটফর্মগুলি ভরে উঠেছিল। amid song and prayer the train reached এলাহাবাদ। এভাবেই গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল। The ashes were immersed in the Ganges। তারপর সেই যে চিতাভস্মগুলো ছিল, সেই চিতাভস্মটা গঙ্গায় বিসর্জন করা হলো। এই গ্যাঞ্জেস কথা অর্থ গঙ্গাকেই বলা হচ্ছে। Where a huge crowd had gathered at the bank। ব্যাংক মানে এখানে নদীর যে ধার, গঙ্গা নদীর ধার, তীরবর্তী অঞ্চল, তাকে বলা হচ্ছে। সেখানে দেখা গিয়েছিল যখন এই চিতাভস্ম বিসর্জন হচ্ছিল, সেখানে নদীর তীরে বিশাল জনতা ভিড় হয়েছিল। Afterwards we all went back to Delhi। এরপরে আমরা সকলে দিল্লি ফিরে গিয়েছিলাম। নেক্সট প্যারা, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আমি যেন অকুল সমুদ্রের মধ্যে পড়ে গেছি এরকম মনে হলো। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে যেন দিশাহারা হয়ে গেছি, সমুদ্রে পড়ে গেছি, মানে আমি দিশা খুঁজে পাচ্ছিল না লেখিকা যে এখন কে গার্জেনকে, সে কি করবে, কার কাছে পরামর্শ নেবে, এই ধরনের কারো কাছে সহযোগিতা পাচ্ছে না। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্ক উইথ গান্ধীজি। লেখিকা বলেছেন আমি গান্ধীজির সাথে প্রত্যক্ষভাবে কখনো হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, আমি কোনো জেলে বা কারাগারে যাইনি তার ডাকে। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অথবা আমার স্মরণীয় কোনো দেশের জন্য আত্মত্যাগও করিনি, লেখিকা বলছেন এটা। মাই সিস্টার্স অ্যান্ড আই and other young people like me had been merrily onlookers। বলছে আমি, আমার বোন এবং আমার মতো অনেক যুবকরা শুধুমাত্র তারা কি করেছি, আমরা শুধু দর্শক হিসেবে কাজ করে গেছি, গান্ধীজির কাজগুলোকে দেখে গিয়েছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তবুও আমি যেন মনে হচ্ছে দিশাহারা হয়ে গেছি গান্ধীজির মৃত্যুতে। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল। তিনি বলছেন যে আমার মনে হচ্ছিল যেন আমি একটা ম্যাজিক সার্কেল অর্থাৎ জাদু বলয়ের মধ্যে বড় হয়েছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, এবং বাপুর এভাবে চলে যাওয়াটা। আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। আমার মনে হচ্ছিল যে আমাকে চারদিক থেকে যে ম্যাজিক সার্কেল সুরক্ষিত করে রেখেছিল, সেই ম্যাজিক সার্কেল যেন হারিয়ে গিয়েছে, শেষ। লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমাকে আনপ্রোটেক্টেড অর্থাৎ আমাকে অসুরক্ষিতভাবে ছেড়ে চলে গিয়েছে বাপু। উইথ অ্যান লাস্ট প্যারায় চলে এসেছি আমরা। এই পুরো গল্পটা, এই প্যারার পরই শেষ হবে এবং
তোমরা আমার সাথে থেকো আমার এই চ্যানেলেই। এই গল্পটির পরবর্তী যে প্রশ্ন আনসার যতগুলো আছে সবগুলো ইউনিটেরই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, সেটা অবশ্যই খেয়ালে রেখো। তো লাস্ট প্যারা শুরু করছি এখন। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, অনেক চেষ্টা করে আমি নিজেকে জাগিয়ে তুললাম। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, আমি নিজেকে জিজ্ঞেস করলাম বাপু কি বৃথাই জীবন ধারণ আর মৃত্যুবরণ করলেন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি আর নেই আমাদের মধ্যে তখন কি করে এত সহজে আমি সাহস হারিয়ে ফেলেছি? মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক, আর বলেছেন যে আমার মধ্যে যেসব ভ্যালু, যেসব আদর্শ, মূল্যবোধ রয়েছে তারা কি এত দুর্বল? তারা এত দুর্বল তো নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, বাপু না থাকলে আমাদের যে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ, তারা সাধারণ মানুষই থেকে যেত বা যেতাম বাপু যদি না থাকতো। অর্থাৎ লেখিকা এখানে বাপুর যে প্রভাব সেটা বোঝাতে চেয়েছেন আমাদেরকে, যে কি এমন একটি লেখিকা লোক যে বাপুর সাথে অংশগ্রহণই করেনি, অথচ তারও মনে বাপুর প্রতি কত শ্রদ্ধা, এবং বাপুর কথা মনে করেই, গান্ধীজির কথা মনে করেই তার ভেতরে কতটা মানসিক বল সে পায়। তাহলে যারা বাপুর সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মানসিক বল কতটা ইচ্ছে পরিমাণে বেশি হতে পারে, সেটাই তিনি বোঝাচ্ছেন, যে তিনি লক্ষ লক্ষ বা গান্ধীজি লক্ষ লক্ষ সাধারণ মানুষকে এই মানসিক বল দিয়ে অসাধারণ করে তুলতে পেরেছিলেন। তারপরের অংশ হচ্ছে he brought them out of indifference and awakened them to one another's sufferings, অর্থাৎ তিনি তাদের সাধারণ মানুষদের আগ্রহহীনতা, ইনডিফারেন্স অর্থাৎ আগ্রহহীনতা, অন্যের প্রতি আগ্রহ না থাকা, সেখান থেকে বের করে এনেছিলেন। আর কি আর বের করেছেন awaken them, অর্থাৎ তাদেরকে জাগিয়ে তুলেছেন, জাগ্রত করেছেন। কিসের? to one another's sufferings, অর্থাৎ একে অপরের, অর্থাৎ পরস্পরের কষ্টের ব্যাপারে জাগ্রত করেছেন। একেবারে কষ্টের প্রতি আগ্রহ দেখানো, সেই কষ্ট মেটানোর প্রচেষ্টা করা, এগুলোর প্রতি তিনি আগ্রহ তুলতে পেরেছেন একটি সাধারণ মানুষের মনের ভেতরে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, তিনি বলেছেন যে তাহলে বাপু চলে গেলে কি এসে যায় আমাদের? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনো আছি এখানে। ইয়াং, কম বয়স্ক লোক আমরা, স্ট্রং, শক্ত সমর্থ আছে আমাদের শরীরে, অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং আমরা বাপুর জন্য এখন কি করতে পারি? দুঃখ না করে আমরা যেটা বাপুর জন্য সব থেকে বড় কাজ করতে পারি সেটা হচ্ছে কি, তার পতাকা সম্মুখে বহন করে নিয়ে যাওয়া জন্য প্রস্তুত হওয়া, এবং এটাই আমরা সবচেয়ে বড় প্রতিদান দিতে পারি বাপুকে, যে আমাদের জন্য জীবন দিয়েছেন, তার জন্য এইটুকু আমরা করতে পারি। লাস্ট লাইন এই গল্পের, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু চলে গিয়েছেন, বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার যে ভারত, তিনি যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই ভারত তার সন্তানদের মধ্যেই বেঁচে থাকবে। অর্থাৎ তিনি তার যে ভারতের স্বপ্ন যেটা দেখেছিলেন সেটা পূরণ করার দায়িত্ব এখন আমাদের মতো ইয়াং ছেলে মেয়েদের ঘাড়ে বর্তায়। তাই আমাদেরকে বাপু সেই স্বপ্ন পূরণ করতে হবে। এটাই হলো অ্যাকচুয়ালি এই পুরো গল্পের মেসেজ। অর্থাৎ বাপুর সাথে যারা হেঁটেছিল, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা অবশ্যই স্বাধীনতা বা দেশের জন্য একটি বড় পার্ট প্লে করেছে। এখন আমাদের প্রয়োজন, যারা বাপুর সঙ্গে সেই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পায়নি, তাদের প্রয়োজন এই দেশকে আবার ভালোভাবে তৈরি করা। তো এটাই হচ্ছে এই গল্পের প্রধান মেসেজ। পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটি আমার এখানে শেষ হলো। তা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি, কারণ এরপরেই এই বাপু চ্যানেলের সমস্ত প্রশ্নগুলিও তোমাদের এই চ্যানেলে পেয়ে গেছো। তোমরা জাস্ট একটু সার্চ করো আমার চ্যানেল প্লেলিস্ট, অবশ্যই সেখানে পেয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি গল্পের সমস্ত বিবরণ এবং তথ্য নিয়ে আসছি। ততক্ষণ অবধি সকলকে গুড বাই।